হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা সুপারহিট মুভি পুষ্পা 2 কাহিনী সম্পর্কে জানতে যাচ্ছি। ওয়াইল্ড ফায়ার, কি দুর্দান্ত অ্যাক্টিং আর ডায়লগ! ভাইরে ভাই, এক মুহূর্তে আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে। পুষ্পার প্রথম পার্টের গল্পটা আমরা সবাই জানি, যার শেষটা হয়েছিল পুলিশ অফিসার ভাওয়ার সিংকে পুষ্পার দাপট দেখানোর মাধ্যমে। পুষ্পা 2 সিনেমাটি ঠিক আগের গল্পের রেশ ধরেই শুরু হয়েছে, যেখানে পুষ্পার আধিপত্য শুধু ইন্ডিয়াতে না, এবার ছড়িয়ে গেছে পুরো বিশ্বে। চলুন জেনে নেওয়া যাক ভয়ঙ্কর এক স্মাগলারের গল্প। ওয়েলকাম টু মুভি কথা ইউটিউব চ্যানেল। সিনেমা শুরুতেই আমরা জাপানের একটি পোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে জাহাজ থেকে কন্টেইনার নামানো হচ্ছে। ক্রেন থেকে একটা কন্টেইনার হঠাৎ পড়ে গেলে ওখানকার মাফিয়া গ্যাং সেটা দেখতে পায়। ইন্ডিয়া থেকে আনা চন্দন কাঠের একটা কন্টেইনার পড়ে গেছে। শুধু এটাই না, সাথে কন্টেইনারের মধ্যে অচেতন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে সবাই তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। কন্টেইনারে থাকা ওই লোকটা আর কেউ না, এই সিনেমার মেইন ক্যারেক্টার পুষ্পারাজ। পুষ্পারাজ জাপানে কার্গো করার সময় সে নিজেও এসেছিল, কিন্তু ওখানকার মাফিয়া গ্যাং তাকে চিনতে না পারায় ধুমধাম এক মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগলে পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর তখনই আমরা পুষ্পার ছোটবেলার একটা দৃশ্য দেখতে পাই, যেখানে একটা বল নদীতে পড়ে যায়। তখন পুষ্পাকে সবাই বলে নদী থেকে বলটা তুলে নিয়ে আসার জন্য। এটাও বলে, যদি বল নিয়ে আসতে পারিস তাহলে আমরা সবাই মেনে নেব যে তোর পিতৃ পরিচয় আছে। এটা শোনা মাত্র, সাঁতার না জানা সত্ত্বেও পুষ্পা নদীতে ঝাঁপ দেয় শুধুমাত্র একটি বল নিয়ে আসার জন্য। পুষ্পা পানির অতলে তলিয়ে যেতেই আমরা দেখতে পাই পুষ্পার ঘুম ভেঙে গেছে। তার মানে এতক্ষণ পুষ্পা স্বপ্ন দেখছিল, আর এই স্বপ্নেরই বাস্তবায়ন হবে এই সিনেমাতে। পরের সিনে আমরা দেখতে পাই এলাকার সব শ্রমিকেরা ট্রাকে করে জঙ্গলের মধ্যে যাচ্ছে পুষ্পার হয়ে চন্দন কাঠ সংগ্রহ করার জন্য। আর এর মধ্যেই পুলিশ অফিসার ভাওয়াল সিংকে দেখতে পাই, যে ছদ্মবেশ ধরে ওই শ্রমিকদের সাথে জঙ্গলের মধ্যে যাচ্ছে। এটা মূলত ভাওয়ার সিং এর প্ল্যান ছিল, যে সবাইকে প্রমাণ সহ হাতে নাতে ধরার। চন্দন কাঠ সংগ্রহের পর সবাই যখন পারিশ্রমিক নিচ্ছিল, তখন ওই লিস্টে পুলিশ অফিসারের নাম দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক ওই মুহূর্তেই ভাওয়ার সিং ছদ্মবেশ ছেড়ে বন্দুক বের করে সবাইকে সারেন্ডার করতে বলে। সাথে সাথে আরও পুলিশ অফিসার আসলে সবাইকে ধরে থানায় নিয়ে যায়। পুষ্পা আর যাই করুক, তার হয়ে কাজ করার জন্য সবার যত্ন নিতে সে কখনো ভুলে না। পরবর্তীতে দেখা যায় শ্রমিকদের অ্যারেস্ট হওয়ার কথা শুনে সাথে সাথে পুষ্পা থানায় চলে আসে সবাইকে ছাড়ানোর জন্য। কিন্তু ওই মুহূর্তে পুলিশ অফিসার ভাওয়ার সিং থানায় ছিল না। তখন অন্য অফিসাররা বাধা দিলে পুষ্পা বলে সবাইকে ছাড়ার দরকার নেই, এর মধ্যে একটা ছেলের আজ বিয়ে, শুধু ওকে ছেড়ে দিলেই হবে। পুলিশ বলে এখান থেকে যদি আমরা কাউকে ছেড়ে দিই তাহলে আমাদের কারোরই চাকরি থাকবে না। তখন পুষ্পা ডিরেক্ট বলে, তোমাদের স্যালারি কত? তোমাদের সবার রিটায়ারমেন্ট হওয়ার পর্যন্ত যত স্যালারি হয় আমি তোমাদের সবার স্যালারির টাকা এখনই দিয়ে দিচ্ছি। আর এভাবেই থানার সব পুলিশদের তারা সারা জীবনের স্যালারির টাকা দিয়ে ইনস্ট্যান্ট রিটায়ার করতে বাধ্য করে। এরপর ধরে নিয়ে আসা সবাইকে থানা থেকে নিয়ে চলে যায়। ভাওয়ার সিং থানায় আসলে দেখতে পায় থানায় কয়েদি সহ পুলিশ কেউ নেই। এটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, কিন্তু শুধুমাত্র একজন কনস্টেবলকে দেখতে পায়। তাকে দেখে ভাওয়ার একটু খুশি হয়ে যায় আর ভাবে যাক, একজন তো আছে। তখন কনস্টেবল বলে, আমি রিটায়ার্ড অলরেডি নিয়ে নিয়েছি, আপনাকে থানা চাবি দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এটা শুনে ভাওয়ার আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। এর পরের দিন পুষ্পা সীতাপ্পাকে সাথে করে নিয়ে রওনা দেয় সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করার জন্য। যাওয়ার আগে পুষ্পার বউ পুষ্পাকে বলে সে যেন অবশ্যই সিএম এর সাথে একটা ছবি তুলে নিয়ে আসে, আর সেই ছবি অনেক বড় ফ্রেম করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখবে। পুষ্পা আর যাই করুক, বউয়ের কথা কখনোই অমান্য করে না। আর সে প্রমিস করে যে সে অবশ্যই মিনিস্টারের সাথে ছবি তুলে নিয়ে আসবে। কিন্তু ওখানে গেলে সিনারিও উল্টো হয়ে যায়। সবার সাথে ছবি তুললেও মিনিস্টার পুষ্পার সাথে ছবি তুলে না। পুষ্পা এটাও মেনশন করে যে আমার বউয়ের খুব ইচ্ছা যে আমি আপনার সাথে একটা ছবি তুলি। তখন মিনিস্টার বলে, তুমি আমার দলের জন্য ফান্ডিং করো ঠিক আছে, কিন্তু এখন একটা স্মাগলারের সাথে আমি কখনোই ছবি তুলতে পারি না। তাহলে মিনিস্টার হিসেবে আমার মান সম্মান থাকবে না। আসলে যারা বউয়ের কথা শুনে চলে তারা কখনোই জীবনে বড় হতে পারে না। এছাড়াও তার বউয়ের নামে দুই একটা উল্টোপাল্টা কথা পুষ্পাকে শুনিয়ে দেয়। পুষ্পাকে অপমান করেছে ঠিক আছে, কিন্তু
পুষ্পা রেগে যায় এই কারণে যে তার বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। পুষ্পা বাইরে এসে সীতাপ্পাকে বলে, আচ্ছা সীতাপ্পা, তুমি যদি কখনো সিএম হও তাহলে তুমি কি আমার সাথে ছবি তুলবে না? সীতাপ্পা বলে, কি যে বলো পুষ্পা, তুমি আমার ভাই, তোমার সাথে কখনো আমি এমন করতে পারি না। এবার ডিরেক্ট সীতাপ্পাকে বলে, আমি তোমাকে 500 কোটি টাকা দেব, যাকে যাকে কিনে নেওয়ার কিনে নাও, কয়েকদিনের মধ্যেই তুমি হতে যাচ্ছ সেন্ট্রাল মিনিস্টার, আর এখান থেকেই বের হয়ে তুমি ডিরেক্ট মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবে, আর এর মধ্যেই আবার যা করার সেটা আমি করে নিব। সীতাপ্পা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সিএম হওয়ার জন্য প্রস্তাব দেয়। এর মধ্যে পুষ্পা টাকা ভর্তি একটা সোফা মুখ্যমন্ত্রীর ভাইয়ের কাছে পাঠায়, আর একটা সোফা ডিরেক্ট মুখ্যমন্ত্রীর অফিসে পাঠায়। টাকা দেখে মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ হয়ে যায়, আর সীতাপ্পাকে সাপোর্ট করে হঠাৎ এত টাকা মুখ্যমন্ত্রী আর তার ভাইকে না চাইতে দেয়া সীতাপ্পাকে বলে, এত টাকা নষ্ট করার কি দরকার ছিল, সামনে আমাদের অনেক টাকার দরকার পড়বে, তখন যখন যত টাকা লাগে আমি দিব। এই খেলাটা এখন আর দেশের মধ্যে আটকে নেই, এই খেলাটা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে। পুষ্পা এর আগে চন্দন কাঠ 1.5 কোটি টাকা টন বিক্রি করত মুরাগনের কাছে, কিন্তু পুষ্পা যদি এই চন্দন কাঠ ডিরেক্ট দেশের বাইরে বিক্রি করতে পারে তাহলে টন প্রতি 2 থেকে 2.5 কোটি টাকায় সেল করতে পারবে। আর সেই ডিড করার জন্যই পুষ্পা একজন ইন্টারন্যাশনাল ডিলারের সাথে দেখা করে। ডিলার পুষ্পাকে দেখে ছাপড়ি স্মাগলার মনে করে আর ভাবে হয়তো 100-200 টন কাঠের ডিল করার জন্য এসেছে। তখন পুষ্পা বলে, আমি তোমাকে 2000 টন কাঠ দেব। এটা শুনে ডিলার অবাক হয়ে যায়, কেননা 2000 টন চন্দন কাঠের বাজার মূল্য প্রায় 2,05,000 কোটি টাকা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমনিতেই পুলিশ ভাওয়াল সিং চোখের মতো পুষ্পার পিছনে লেগে আছে, এর মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে 2000 টন চন্দন কাঠ বিদেশে ট্রান্সফার করা খুব একটা সহজ কাজ হবে না। পুষ্পা পুরো ইন্ডিয়ার সব ছোট ছোট ডিলারদের কাছ থেকে কল করে আর বলে যার কাছে যত চন্দন কাঠ আছে সবগুলোই যেন রেডি করে রাখে ট্রান্সফার করার জন্য। আর এরই মধ্যে আবির্ভাব ঘটে মঙ্গল সিনু আর তার বউয়ের। পুষ্পা সিনেমার প্রথম পার্টে এই সিনুই বিজনেসটাই দখল করে নেয়, সাথে সিনুর শ্যালককেও মেরে ফেলে। সেই দিক থেকে মঙ্গল সিনু আর তার বউয়ের প্রধান শত্রু হচ্ছে পুষ্পা। পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুষ্পার 2000 টন চন্দন কাঠের ডিলের কথা সিনু আর সিনুর বউ জানতে পারে। জানতে পারার পর তারা পুলিশ অফিসার ভানোয়ার সিং এর কাছে আসে সেই ইনফরমেশন দেওয়ার জন্য, কেননা সিনু আর সেই ক্ষমতা নেই যে পুষ্পাকে আটকাবে। পুলিশ অফিসার ভানোয়ার সিং কোনোভাবে যদি পুষ্পাকে মেরে ফেলতে পারে তাহলে হয়তো সিনু আবার তার ক্ষমতা ফিরে পেতে পারে। ভানোয়ার সিং এর এই কথা শোনা মাত্র সব চেকপোস্ট অ্যালার্ট করে দেয়, আর চন্দন কাঠ পাচারকারী একটা টিমকে ট্রাক সহ ধরে ফেলে। শুধু ধরে ফেলেই না, ট্রাক সহ চন্দন কাঠ পুড়িয়ে ফেলা হয়। সবাইকে মেরে ফেলাতে মঙ্গল সিনু অনেক রেগে যায়। তখন আনোয়ার সিং বলে, যদি আমি এখন এখান থেকে সবাইকে ধরে নিয়ে যেতাম তাহলে একটু পরে কেউ না কেউ এসে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে পারত, আর এদের মেরে ফেলার কারণে এখন সবার মনের মধ্যে আমার প্রতি ভয় কাজ করবে। এরপর মেরে ফেলা স্মাগলারদের শেষকৃত করার জন্য পুষ্পাচারা সবাইকে চলে আসে। তখন মঙ্গল সিনু সীতাপ্পাকে বলে, পুলিশ অফিসার ভানোয়ার সিং আর পুষ্পার মধ্যে যদি ঝামেলা শেষ না হয় তাহলে আমাদের একসময় এভাবেই মারা যেতে হবে, আর এভাবেই যদি চলতে থাকে তাহলে পুষ্পাকে সিন্ডিকেট প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলুন। সীতাপ্পা এটা কখনোই চাইবে না, কারণ পুষ্পার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে নিজেও সিএম হতে পারবে না। তাই এটা সমাধান করার জন্য সীতাপ্পা পুলিশ অফিসার ভাবার সিং এর কাছে আসে কথাটি বলার জন্য। সীতাপ্পা এসেই প্রথমে 10 কোটি টাকার অফার দেয় ভাবার সিংকে, কিন্তু ভাবার সিং তার অপমানের কথা কখনোই ভুলতে পারবে না। সেখানে 10 কেন 100 কোটি টাকা দিলেও সম্মান ফিরে পাওয়া যাবে না। তখন ভাবার সিং বলে, পুষ্পা যদি সবার সামনে আমার কাছে সরি বলে তাহলে হয়তো আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সবকিছুই ভুলে যাব। এটা শোনার পর সীতাপ্পা একটু খুশি হয়ে যায় আর বলে, আমি যেভাবেই হোক পুষ্পাকে রাজি করাবো, তুমি পার্টির আয়োজন করো। পরবর্তী সিনে দেখা যায় আয়োজন করা বিশাল এক পার্টি, যেখানে সিন্ডিকেটের সবাই উপস্থিত ছিল শুধুমাত্র পুষ্পার ভাবার সিংকে সরি বলে কিনা সেটা দেখার জন্য, কেননা পুষ্পা এর আগে কারোর কাছে মাথা নত করেনি। কিন্তু আজ সিন্ডিকেটের সবার ভালোর কথা চিন্তা করে শ্রীবালি আর সীতাপ্পার অনুরোধে বাবর সিংকে সরি বলার জন্য পার্টিতে আসে, আর কথা মতো ভাবার সিংকে সরিও বলে দেয়। সরি বলা শুনে বাবর সিং অনেক খুশি হয়ে যায়, কেননা ঝুঁকে কানে হিসালা আজ ঝুঁকে গেছি। পুষ্পা বাড়ি ফেরার পথে এটা রিয়েলাইজ করে যে সরি বলে অনেক ভুল করেছে সে, আর সেই লজ্জায় সে নিজের মুখ
আয়নাতে দেখতে পারছে না। শুধু এটাই না, পার্টিতে থাকা সবাই বিশ্বাস করেছিল যে পুষ্পা কখনোই সরি বলবে না। যে বিশ্বাস, যে ভয়টা সবার মধ্যে ছিল, সেটাকেই সরি বলার সাথে সাথে নষ্ট করে দিয়েছে পুষ্পা। এরপর সবাইকে গাড়ি থেকে নামিয়ে পুষ্পা গাড়ি নিয়ে আবার ওই পার্টির দিকে রওনা দেয়। তখন ভাবার সিং বাড়ি যাওয়ার জন্য যে গাড়িতে উঠলো, ঠিক ওই মুহূর্তে পুষ্পা তার রানিং গাড়ি ভাবার সিং এর গাড়ির সাথে ধাক্কা দিয়ে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। এর পরবর্তী সিনে দেখা যায় এরপর পুষ্পা গাড়ি থেকে নেমেই ওই পুলের মধ্যে হিসু করে দিতে বলে। ভাবার সিং এর সব কিছুর মাথায় উপর দিয়ে যায়। একটু আগেই তো সরি বললো, এখন আমার শরীরের উপর হিসু করছে। তখন পুষ্পা ভাবার সিংকে বলে, ঝুঁকে কেন সালা, আমি তোকে চ্যালেঞ্জ করছি, 200 টন কাঠ আমি বিদেশে পাচার করব, তুই যদি এক টুকরাও ধরতে পারিস তাহলে আমি সারা জীবন তোর মজদুরি করে জীবন কাটিয়ে দিব। এই কথা শুনে ভাবার সিং অনেক রেগে যায় আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তখন থেকে ওই রাজ্যের সব চেকপোস্টগুলো পুরোপুরি বন্ধ করে দেয় আর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করে যেন চন্দনকাঠ এই শহর থেকে কেউ বাইরে যেতে না পারে। এরপর ভাবার সিং একটা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল আর খেয়াল করে নদীতে কোনো পানি নেই। এটা দেখে ভাবার সিং বুঝতে পারে পুষ্পা হয়তো সড়ক পথে নয়, নদীর পথে চন্দনকাঠগুলো শহরের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। মূলত ভাওয়াল সিং এর সন্দেহই ঠিক ছিল। একটু পরেই দেখতে পায় বিশাল এক ট্রাকের সারি শুকনো নদীর পথ ধরে চন্দন কাঠ নিয়ে শহরের বাইরে যাচ্ছে। তখন পুলিশও গাড়ি নিয়ে শুকনো নদীর মধ্যে নেমে ট্রাকের পিছু করতে থাকে। ট্রাক যখন নদীপথ থেকে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, তখন সুইচ গেট থেকে পানি ছেড়ে দিলে পুলিশের গাড়ি সব পানির নিচে তলিয়ে যায়। তবে ভাওয়াল সিং ওখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং অনেকগুলো গরুর গাড়ি নিয়ে ট্রাকের পথ রুদ্ধ করে দেয়। তখন পুষ্পার কথা অনুযায়ী সব ড্রাইভাররা ট্রাক থেকে নেমে নিজেদের জীবন বাঁচায় আর ভাওয়াল সিং ট্রাক ভর্তি চন্দন কাঠগুলো ধরে ফেলতে পারে। ভাওয়াল সিং ট্রাক ভর্তি চন্দন কাঠ ধরতে পেরে আনন্দে নাচতে শুরু করে, কেননা পুষ্পা বলেছিল সে যদি এক টুকরো চন্দন কাঠ ধরতে পারে তাহলে পুষ্পা আর কখনোই এই কাজ করবে না, সাথে তার সাথে শ্রমিকদের মতো জীবনযাপন করবে। কিন্তু মঙ্গল সিনও জব্দ করা চন্দন কাঠগুলো ভালো করে চেক করতে দেখতে পায় এগুলো আসলে কোনো চন্দন কাঠ না। এগুলো শুনে ভাওয়ার সিং এর হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তের মধ্যেই কালো হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় এর মধ্যেই বাইরে থেকে অনেকগুলো গরুর ঘন্টার আওয়াজ শুনে ভাওয়ার সিং বাহিরে এসে দেখে কাল রাতে যে গরুর গাড়িগুলো দিয়ে ট্রাক থামিয়েছিল ওই গরুর গাড়িগুলো নিয়েই পুষ্পা ভাওয়ার সিং এর সাথে দেখা করার জন্য এসেছিল। পুষ্পা বলে, কাল রাতে তুমি যে গরুর গাড়ি নিয়ে ট্রাক আটকিয়েছিলে এই গরুর সব গাড়িগুলোই হচ্ছে চন্দন কাঠ দিয়ে বানানো। এর মানে হলো ভাবার সিং চন্দন কাঠের চালান হাতে পেয়েও চিনতে পারেনি। পুষ্পা আরো বলে, আমি 2-1 দিনের মধ্যেই বাকি সব চন্দন কাঠগুলো বর্ডার পার করব, পারলে তুমি আটকাও। এরপর পুষ্পার ফ্যামিলির সবাই কালী পূজা উদযাপন করার জন্য মন্দিরে যায়। মন্দিরে যেতেই শ্রীবাবল্লী মাথা ঘুরে পড়ে গেলে শ্রীবাবল্লী জানতে পারে সে প্রেগনেন্ট। এটা জানার পর পুষ্পা শাড়ি পরে মা কালীর রূপ ধারণ করে আর তাণ্ডব শুরু করে দেয়। এমন দেখে শ্রীবাবল্লী বলে, তোমার কি হয়েছে? তখন পুষ্পা বলে, আমি কালীমাতার কাছ থেকে একটা কন্যা সন্তান চাই। ছেলে হলে তো আমি আর বংশ পরিচয় দিতে পারবো না, যদি মেয়ে হয় তাহলে অন্তত বিয়ে করানোর পর তার স্বামীর বংশ পরিচয় সে পাবে। ঠিক ওই মুহূর্তে পুষ্পার ভাতিজির সাথে ওখানে থাকা কিছু বখাটে ছেলেরা র্যাগিং করে। এটা দেখে পুষ্পা অনেক রাগ হলে সব বখাটে ছেলেদের উদুম কেলানি দেয়। মূলত এই সিনেমায় যে কয়টা অ্যাকশন সিনই দেখানো হয়েছে সবগুলো ভরপুর হাই অ্যাকশন সিকোয়েন্স, যা দেখে কখনোই ভুলতে পারবেন না। এর মধ্যে পুষ্পার সৎ ভাই মুরলী চলে আসে, নিজের মেয়েকে বাঁচিয়ে দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো পুষ্পাকে বলে, তুমি আমার পরিবারের জন্য যত কিছুই করো না কেন তুমি কখনোই তোমার বংশ পরিচয় ফিরে পাবে না। এই কথা শুনে শ্রীবাল্লী অনেক রেগে যায় আর অনেক কথা শুনিয়ে দেয় মুরলীকে। এরপর ওই বখাটে ছেলেদের মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে ওখান থেকে বের করে দেয়। বখাটে ছেলেদের দেখে মনে হচ্ছিল তারা মোটেই কোনো আফসোস করছে না। এই ঘটনার জন্য হয়তো পুষ্পার পরিবারকে এর জন্য বড় কোনো প্রতিদান দিতে হবে। এরপর ভাওয়ার সিং, মঙ্গল সিনু সবাই মিলে সিএম এর কাছে আসে এবং বলে, পুষ্পা যদি এই 2000 টন চন্দন কাঠ বর্ডার পার করতে পারে তাহলে শুধু আমাদেরই ক্ষতি হবে না, সাথে আপনাদেরও সেন্ট্রাল মিনিস্টারের পদটাও হারাতে হবে। আর এই চন্দন কাঠ থেকে পুষ্পা 5000 কোটি টাকা পাবে। সে যদি এই টাকা অন্য কারোর উপর ফান্ডিং করে তাহলে কনফার্ম আপনার চেয়ার ছেড়ে দিতে হবে।
এটা শুনে সিএম ভাওয়ার সিং এর পাওয়ার আরও বাড়িয়ে দেয় আর কোনোভাবেই চন্দন কাঠ যেন বর্ডার পার করতে না পারে সে ব্যাপারে নির্দেশ দেয়। এর মধ্যেই ভাওয়ার সিং ইনফরমেশন পায় যে পুষ্পা তার সব চন্দন কাঠ রামেশ্বরম দিয়ে শ্রীলঙ্কা পাঠিয়ে দেবে, কেননা রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে ভাওয়ার সিং সহ পুরো পুলিশ ফোর্স রামেশ্বরম পোর্টে চলে আসে, কিন্তু অনেক চেষ্টার পরও সমুদ্র পথে চন্দন কাঠ নিয়ে যাওয়া আটকাতে পারে না, কেননা যে বোটে করে চন্দন কাঠ যাচ্ছিল সে সবগুলোই মাছ ধরার বোট। মাছ ধরার বোট হওয়ার কারণে এই বোটগুলো ইন্টারন্যাশনাল সমুদ্রে যাওয়ার পারমিশন ছিল। ভাওয়ার সিং ওই বোটগুলো পিছিয়ে একটা স্পিড বোট নিয়ে রওনা দিলে মাছ সমুদ্রেই শ্রীলঙ্কার কোস্টগার্ড আটকে ফেলে, আর এভাবেই সাকসেসফুলি পুষ্পা 2000 টন চন্দন কাঠ বর্ডার পার করে শ্রীলঙ্কায় নিয়ে যায়। মাল ডেলিভারি হওয়ার সাথে সাথে পুষ্পা পেয়ে যায় 5000 কোটি টাকা। তখন সব টাকাই সোফার মধ্যে ভরে ওই অঞ্চলের সব এমএলএ কে ডিস্ট্রিবিউট করে সীতাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টার বানাতে পারে। এর মানে হলো পুষ্পার মেইন টার্গেটই ছিল সীতাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টার তৈরি করা। ভাওয়াল সিং এত চেষ্টা করার পরেও পুষ্পাকে আটকাতে পারে না। পুষ্পার মতো একটা ছাপড়ি স্মাগলারের কাছে বারবার হেরে যাওয়া মেনে নিতে পারছিল না, তাই অনেক মদ খেয়ে ওই নকল চন্দন কাঠের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, আর ভাওয়ার সিংও ওই গোডাউনেই থেকে যায়। এতে করে বোঝা যায় যে ভাওয়ার সিং লজ্জায় আগুনে পুড়ে ওখানে মারা গিয়েছে, কিন্তু ভাওয়ার সিং এর কোনো লাশ দেখানো হয় না। পরবর্তী সিনে দেখা যায় ভাওয়ার সিং বেঁচে আছে কিনা মারা গেছে এটি নিয়ে একটা মিস্ট্রি তৈরি হয়, আর এর সাথেই সিএম এরও পরিবর্তন হয়ে যায়। সীতাপ্পা হয়ে যায় নতুন সিএম, আর সেটা সেলিব্রেট করার জন্যই পুষ্পার বাড়িতে আসে। সীতাপ্পা পুষ্পার বাড়িতে এসেই শ্রীবাল্লিকে অনেক ধন্যবাদ জানায়। এটা দেখে শ্রীবাল্লি অনেক অবাক হয়ে যায়। তখন সীতাপ্পা বলে, আমি তোমার জন্যই আজ সিএম হয়েছি, তুমি যদি সিএম এর সাথে পুষ্পাকে ছবি তুলতে না বলতে তাহলে হয়তো আমি আজ সিএম হতাম না। এর মানে হলো প্রথম থেকেই এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুই শ্রীবাল্লির ইচ্ছা পূরণের জন্য হয়েছে। যে ইচ্ছাটা ছিল পুষ্পা যেন সিএম এর সাথে একটা ছবি তোলে, আর সেই ছবি দেখিয়ে শ্রীবাল্লি সবাইকে বলবে, দেখো আমার স্বামী সিএম এর সাথে ওঠা বসা করে। অথচ শ্রীবাল্লি এর কিছুই জানে না। সময় বদলে গেছে সীতাপ্পার নামে। এর মধ্যেই একদিন পুষ্পার ভাবি মানে মুরুলির বউ কান্না করতে করতে এসে বলে যে কেউ তাদের মেয়ে কাবেরীকে উঠিয়ে নিয়ে গেছে, আর এখন পুষ্পার কাছে এসেছে যেন কাবেরীকে বাঁচায়। পুষ্পা তার ভাতিজিকে খুব ভালোবাসে। এই কথা শোনা মাত্র পুষ্পা তার পুরো গ্যাং নিয়ে ডিরেক্ট একটা নিউজ চ্যানেলে আসে, আর লাইভ নিউজে এসে বলে, যেই আমার মেয়েকে তুলে নিয়ে গেছে তার গায়ে যদি একটাও আঁচ পড়ে তাহলে তুমি বা তোমরা যেই হও না কেন কচু কাটার মতো কুচি কুচি করে কেটে রেখে দিব, আর 1 ঘন্টার মধ্যে যদি আমার ভাতিজাকে ফিরিয়ে দাও তাহলে আমি হয়তো তোমাদের জীবন ভিক্ষাও দিতে পারি। এর আগে কালী পূজায় যে বখাটে ছেলেগুলো কাবেরীকে র্যাগিং করছিল তারাই মূলত কাবেরীকে তুলে নিয়ে গেছে, আর এই পরবর্তী সিনে দেখা যায় যে এই বখাটে ছেলেগুলো এই বখাটে ছেলেরাই হচ্ছে মুখ্যমন্ত্রীর ছেলে। এই অপহরণ সম্পর্কে তখন মুখ্যমন্ত্রী আর সীতাপ্পাও জানতে পারে। তখন মুখ্যমন্ত্রী পুষ্পাকে কল করে বলে, তোমার ভাতিজিকে যে তুলে নিয়ে গেছে সে আমার ছেলে, আমি চেষ্টা করছি যত দ্রুত পসিবল তোমার ভাতিজিকে ফিরিয়ে আনার জন্য। এর মধ্যে তোমার ভাতিজির যদি কোনো ক্ষতি হয় তবুও যেন তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না পুষ্পা। পুষ্পা তখন বলে, আই ডোন্ট কেয়ার। পুষ্পা বলে, আই ডোন্ট কেয়ার, তুমি কে? সীতাপ্পাকে আমি চিনি না। যদি আমার ভাতিজির আচল পরিমাণেও ক্ষতি হয় তাহলে মনে রেখো কাউকে বাঁচিয়ে রাখবো না। এরপর টিভিতে নিউজ দেখে ওই বখাটে পুষ্পাকে কল করে আর বলে, তোমার ভাতিজিকে বাঁচাতে চাইলে 10 কোটি টাকা নিয়ে আমার বলা ঠিকানায় এখনই চলে আসো। পুষ্পাও কোনো কিছু দ্বিতীয়বার না চিন্তা করে 10 কোটি টাকা নিয়ে ওদের বলা অ্যাড্রেস অনুযায়ী রওনা দেয়। পুষ্পা এসেই ওই ছেলেদের বলে, আমি জানি তুই মুখ্যমন্ত্রীর ছেলে, তুই যে কাবেরীকে টাকার জন্য অপহরণ করিসনি সেটাও বুঝতে পেরেছি। আমার সাথে যা করবি কর, কিন্তু কাবেরীকে ছেড়ে দে। ততক্ষণে ওখানে থাকা সবাই মিলে পুষ্পার হাত পা বেঁধে উধুম কেলানি দিতে শুরু করে। পুষ্পা আর তার ভাতিজির জন্য সবকিছুই সহ্য করে। পুষ্পা তার ভাতিজির জন্য সবকিছুই সহ্য করে যাচ্ছিল, কিন্তু যখন দেখে ওখানকার ছেলেরা কাবেরীকে রেপ করার জন্য চেষ্টা করছে তখন পুষ্পা এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দেয়। হাত পা বাঁধা অবস্থায় কামড়ে কামড়ে সবাইকে আঘাত করতে শুরু করে। আর এর পরবর্তী সিনে দেখা যায় এক পর্যায়ে হাত পায়ের বাঁধন খুলে গেলে কচু কাটার মতো সবাইকে কাটতে থাকে। বাপরে বাপ, ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন
এর মধ্যে মিনিস্টারের ভাইও ওখানে চলে আসে আর পুষ্পা মিনিস্টারের ভাই সহ ছেলে সবাইকে মেরে ফেলে। এভাবেই পুষ্পা তার ভাতিজি কাবেরীকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এর পরের দিন মুরলী পুষ্পার বাড়িতে এসে প্রথম থেকে তার করে যাওয়া সব অপমানের জন্য পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায় আর পুষ্পাকে ভাই বলে স্বীকৃতি দেয়। মুরলী আরো বলে, আপনারাই আমার পরিবার, কার আমার মেয়ের বিয়ে, পুষ্পা না আসলে কাবেরী বিয়ের পিড়িতে বসবে না, নিজের পরিবার মনে করে অবশ্যই আমার মেয়ের বিয়েতে আসবেন। শ্রীবালী ওই বিয়ের কার্ডটা নিয়ে পুষ্পার কাছে যায়, যেখানে পুষ্পার নাম লেখা ছিল পুষ্পার বংশ পরিচয়, মানে পুষ্পার নামের সাথে পুষ্পার বাবার নামও লেখা আছে, যে নামের জন্য পুষ্পা ছোটবেলা থেকেই সবার সাথে যুদ্ধ করে যাচ্ছিল। আজ সেই নাম দেখে পুষ্পা খুব ইমোশনাল হয়ে যায়। পুষ্পারও কোনো অভিযোগ ছিল না তার ভাইয়ের প্রতি। সব দুঃখ কষ্ট ভুলে পুষ্পা পুরো ফ্যামিলিকে নিয়ে কাবেরীর বিয়েতে যায়। পুষ্পার তো আনন্দের দিন কাটছিল, কিন্তু অপরদিকে মুখ্যমন্ত্রীর ভাই আর ছেলে মরে যাওয়াতে সে একদম ভেঙে পড়ে। শেষকৃত্য করার সময় সবাই এসেছিল, কিন্তু পুষ্পা আসেনি। এটা দেখে মিনিস্টার আরও রেগে যায়। এর মধ্যে একটা লোক এসে সে মিনিস্টারকে একটা ফুলের পার্সেল দিয়ে যায়, যার মধ্যে সিংহের একটা মুখোশ ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেম তেমনই একটা ফুলের তোড়া কাবেরীকেও বিয়েতে কেউ দিয়ে গেছে। একদম বিয়ের আসরের সামনেই রাখা ছিল, আর সেখান থেকে বিপ বিপ শব্দ আসছিল। আর একটু পরেই আমরা দেখতে পাই পাহাড়ের উপরে একজন দাঁড়িয়ে আছে। সে একটা রিমোটে ক্লিক করতেই বিয়ের আসরে থাকা ফুলের তোড়াগুলো ব্লাস্ট হয়ে যায়, যেখানে পুষ্পার ফ্যামিলি সহ সবাই উপস্থিত ছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। কে এই বোমা ব্লাস্ট করে সেটা আর দেখানো হয় না। আর এর মধ্যেই পুষ্পা 3 মুভির অ্যানাউন্সমেন্ট চলে আসে, যার নাম হলো পুষ্পা 3 র্যাম্পেজ। শুধু ধামাকা না, ট্রিপল ধামাকা নিয়ে হবে পুষ্পা 3। মুভিটি অনেকগুলো কোয়েশ্চেন থেকে যায়। এই সিনেমা থেকে ওই ফুলের তোড়া কে ওখানে রেখে গিয়েছিল, আর কেই বা বোম ব্লাস্ট করলো? পুলিশ অফিসার ভানোয়ার সিং কি আদৌ বেঁচে আছে, নাকি ওখানে আগুনে পুড়ে মারা গেছে? আর এই বোমা ব্লাস্টে পুষ্পার পরিবারের সবাই কি মারা গেছে? সবাই মারা না গেলেও হয়তো শ্রীবালী মারা গেছে, আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো পুষ্পা আরো ভয়ঙ্কর যজ্ঞ চালাবে। যেটাই হোক না কেন, আমরা সবাই অপেক্ষায় থাকবো সেই ধ্বংসযজ্ঞ দেখার জন্য।